নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ডক্টর ইউনূসের বৈঠক। নির্বাচনে অংশ নেওয়ার কোনো আগ্রহ নেই জানালেন নিউ ইয়র্ক টাইমসকে। I'm not in the running business at all. There is no chance that you would run for office. No way, no way. That's not me. লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি, রাজধানীতে যানজট ভোগান্তি, খুলনা পাবনা সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দুর্ভোগ। বৃষ্টি হলে এরকম পানি ভরে যায়, অনেকের ঘর বাড়িতে পানি উঠে যায়। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, যে সিস্টেমটাই আসলে সঠিক হয়নি। পানি যে ভিজে গেছে শরীর, আসলে এখন কি করার, এখন কাজের জন্য তো বের হতে হবে। রাজনৈতিক ব্যবসায়িক বিতর্কের মাঝেই বিদায়ের সুর তুললেন সাকিব আল হাসান। কানপুরের টেস্টই হতে পারে দীর্ঘ ভার্সনের শেষ ম্যাচ। দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে, কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। গুলশান থানার হত্যা মামলায় জামিন পেলেন নির্মাতা রিঙ্কু। বাড্ডায় দুলাল সর্দার হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা। লেফটেন্যান্ট তানজিমের পরিবারের পাশে তথ্য উপদেষ্টা নাহিদ জানালেন, কঠোর শাস্তি পাবে হত্যাকাণ্ডে জড়িতরা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, শুরুতেই জানাবো জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের খবর। যুক্তরাষ্ট্রে বিভিন্ন বৈঠকের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে নিউ ইয়র্কের একটি হোটেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। ডক্টর ইউনূস ও অ্যান্টনি ব্লিংকেনের মধ্যে বৈঠকের বিষয়ে বিস্তারিত আরও কোনো তথ্য আছে কিনা? আপনার সঙ্গে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল, আপনি সেই সঙ্গে একটু যুক্ত করবেন যে প্রধান উপদেষ্টার আজকের কর্মসূচিতে বা এর পরবর্তী কর্মসূচি আর কি কি রয়েছে। সাধারণ অধিবেশনের দ্বিতীয় পর্বের আজ তৃতীয় দিন পার করছেন, অর্থাৎ অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। তবে আমরা এই ব্যস্ত সময় না, সফলতার আরও একটি দিন পার করছে বাংলাদেশ, এটাই আমরা বলবো। কারণ গত 2 দিনে বাংলাদেশের যে চ্যালেঞ্জগুলো ছিল সেই চ্যালেঞ্জগুলো খুব সহজেই উতরে গিয়েছেন এবং বৈঠকগুলো একের পর এক বৈঠক সবকিছু সফল হচ্ছে। যা বাংলাদেশ আশা করেছিল, যা পাওয়ার আশা করেছিল, তার চেয়ে অনেক বেশি পাচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি এবং বাংলাদেশ শিবিরে যথেষ্ট স্বস্তি এবং হাসি দেখতে পেয়েছি। এছাড়া আজকে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, সেখানেও বাংলাদেশের পরবর্তী সংস্কার প্রস্তাব নিয়ে তারা সহযোগিতা চেয়েছেন। সংস্কার প্রস্তাব কি সে বিষয়ে একটি ধারণা দেওয়া হয়েছে। এমনকি আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, কিভাবে অনুষ্ঠিত হবে, সেই প্রক্রিয়াটিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে তারা জানিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে জাতিসংঘ মহাসচিবের সাথে। সেই আপনি জানেন, জাতিসংঘ মহাসচিব বিশ্বব্যাপী যে গণহত্যা চলছে, অর্থাৎ ফিলিস্তিনের গাজা এবং সাম্প্রতিক লেবাননের যুদ্ধ, এমনকি ইউক্রেন যুদ্ধ, সবকিছুতে যেখানে বেসামরিক জনগণকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেগুলোতে সেসব বিচারের বিরুদ্ধে কিন্তু উনি অত্যন্ত সোচ্চার। তার সাথে বৈঠকে তিনি জুলাই বিপ্লবে গণহত্যার যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, কিভাবে বিচারে হত্যা করা হয়েছে মানুষকে এবং যুদ্ধাপরাধের মতো মানবতা বিরোধী অপরাধের করেছে বাংলাদেশ বিগত সরকার, বিষয়গুলো তার সামনে তুলে ধরবে। একেবারে তথ্যচিত্রের মাধ্যমে যেই হত্যাযজ্ঞগুলো হয়েছে, যে তথ্যচিত্র নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে, সেই বইটি সারা বিশ্বের নেতা, তাছাড়া ব্যবসায়ীদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আজকে হচ্ছে। সেই ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে যে ব্যবসায়ীরা জিএসপি সুবিধা দাবি করে আসছিলেন, সেটির একটি ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। সেই সুবিধা নিয়ে বাংলাদেশ কিভাবে কি করতে পারে, সেই বিষয়টিও এই বৈঠকে
তুলে আনা হয়েছে। তবে একটা জিনিস বলতে চাই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন জাতিসংঘ অধিবেশন অনেকটা মধ্যমণি হিসেবে, যে শিডিউলের বাইরেও অনেক বিশ্ব নেতারা তাকে দেখে জড়িয়ে ধরছেন, তার সাথে কথা বলছেন, অনানুষ্ঠানিকভাবে বেশ কিছু সাইডলাইন বৈঠকের মতো হয়ে যাচ্ছে, সেগুলো নিয়েই ব্যস্ত সময় পার করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাকে অনেক ধন্যবাদ তুহিন। পরবর্তীতে কোনো তথ্য জানার হলে আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। কোনোভাবেই নির্বাচনে অংশ নেবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ৬টি সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। অপরাধের সাথে জড়িত থাকলে শেখ হাসিনাকেও বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার তিনি অংশ নেন নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে। সেখানে উঠে আসে বাংলাদেশের রাজনীতির নানা ইস্যু। ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন ছিল নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা। সাফ জানিয়ে দেন নেতিবাচক উত্তর। Would run for office? Do I look like someone who will run? I'm not in the running business at all. There is no chance that you would run for office. No way, no way. That's not me. প্রধান উপদেষ্টা কথা বলেন নির্বাচন ও সংস্কার নিয়ে। জানান ৬ কমিশনের সংস্কার রিপোর্ট নিয়ে আলোচনার পরই হবে নির্বাচন। কমিশনের রিপোর্টগুলো নিয়ে আলোচনা করা হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে। So what needs to be in place? I know you can't say exactly when, but what needs to be in place for elections to happen? First, these commissions need to produce their reports. And what else? Election Commission has to be reformed according to the recommendation of the Commission, and voter list has to be prepared, whatever time it needs. That's it. কোনোভাবেই বাংলাদেশ আর ৫ আগস্টের আগে ফিরে যেতে চায় না বলেও জানান প্রধান উপদেষ্টা। Regime that existed, which caused all the misery in the country, destroyed all the institutions in the country, so they got rid of them. The leader of the political party who created this left the country, and they created a new environment where they want to create a new Bangladesh. They were saying that we just push the reset button. Our old country is done, finished. We don't want to have anything to do with it. We build a new Bangladesh. বিগত সরকার প্রধান কোনো অপরাধের সাথে জড়িত থাকলে অবশ্যই তার বিচার করা উচিত বলে আবারও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। If she has created crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. Okay. Sure. ছাত্র জনতার ত্যাগের কারণেই পরিবর্তন এসেছে বাংলাদেশে। সুধীদের এমনটাই অবহিত করেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। Father's Day gifts, Mother's Day gifts. Give. Waste. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট সার্ককে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন এজন্য পাকিস্তান সহ অন্যান্য সদস্য দেশগুলোর সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে হওয়া বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রস্তাবটি সমর্থন করেন। পাশাপাশি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে নতুন একটি পৃষ্ঠা খোলার আহ্বান জানান ডক্টর ইউনূসের কাছে। জাতিসংঘ সদর দপ্তর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনের একটি রিপোর্ট। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ১৯৮৫ সালে গঠন করা হয় সার্ক। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ ৮টি দেশ নিয়ে গঠিত সংস্থাটিকে বলা যায় একেবারেই অকার্যকর। বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকে অন্য বিষয়গুলোর সাথে উঠে আসে সার্ক পুনরুজ্জীবিত করার প্রসঙ্গটি। দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতি, অর্থনীতি আরও শক্তিশালী করতে সার্কের বিকল্প নেই, এ ব্যাপারে সম্মত হয় দেশ দুটি। They must make a new start, which will benefit both the countries and make our position much stronger in the subcontinent.
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি, সোলার বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন করতে চায় তারা। যে চায়না বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরো সুদৃঢ়, আরো ডিপেন্ড করতে চায়। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায়। সংশ্লিষ্টরা মনে করছেন সার্ককে কার্যকর এবং শক্তিশালী করতে পারলে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনীতিও হবে বেগবান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সাথে যে তিক্ত রাজনৈতিক দূরত্ব চলছে বা সম্পর্কের টানাপোড়েন চলছে, ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের পক্ষ থেকে এ ধরনের একটি প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন দুদেশের বিশেষজ্ঞরা। তারা বলছেন দীর্ঘদিন যে পাকিস্তানের সাথে সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছিল তা নতুন করে এগিয়ে নেওয়ার একটি সম্ভাবনাও তৈরি হয়েছে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। রাজধানীতে বুধবার রাত থেকে টানা ও ভারী বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী। বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও যানজটে পোহাতে হয় চরম দুর্ভোগ। বিভিন্ন এলাকায় দেখা দেয় দীর্ঘ যানজট। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জমে যায় পানি। শিক্ষার্থী, অফিসগামী ও শ্রমজীবী মানুষ পড়েন চরম বিপাকে। ভোরের আলো ফোটার আগেই বিরতিহীনভাবে রাজধানীতে শুরু হয় অঝোরে ধারার বৃষ্টি। দিনভর বৃষ্টিতে গরম থেকে মুক্তি মিললেও ভোগান্তিতে পড়েন নগরবাসী। এমন বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় অফিস ও স্কুলগামী যাত্রীদের। বাইরে বের হওয়া এসব মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয় যানজট। রাস্তায় পানি জমে গেছে, তারপরে তো অনেকক্ষণ বসে থাকতে হলো, একটা গ্যাদারিং, মানে খুব বাজে একটা অবস্থা। পানিতে ভিজে গেছে শরীর আসলে। এখন কি করার, এখন কাজের জন্য তো বের হতে হবে। বেলা বাড়ার সাথে বনানী, সাত রাস্তা, প্রগতি সরণি, মিরপুর, মালিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ি সহ রাজধানীর বেশিরভাগ এলাকায় তীব্র আকার ধারণ করে যানজট। এছাড়া বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। পথচারীদের অনেকেই বলছেন দেখে মনে হতে পারে এটি মিনি কক্সবাজার, কিন্তু দিনভর বৃষ্টিতে রাজধানীর মিরপুরের মূল সড়কের অবস্থা এটি। পানির নিচে তলিয়ে গেছে সড়ক, দেখা যাচ্ছে না খানাখন্দ। দুর্ঘটনায় পড়ছেন পথচারীরা। জরুরি কাজে বাইরে বের হওয়া প্রত্যেকেই পড়েন দুর্ভোগে। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসন সহ ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি সচলের দাবি ভুক্তভোগী নগরবাসীর। 10 নম্বর সিগন্যালে তো ম্যাক্সিমাম আধা ঘন্টা 1 ঘন্টার নিচে জ্যাম তো ছাড়েই না। বৃষ্টি অনেক জ্যাম জট থাকে, আর বৃষ্টির জন্য আরো সমস্যা হয়। এদিকে ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে মেতে উঠে শিশু কিশোররা। বৃষ্টিতে ভিজেই নেমে পড়েন খেলাধুলায়। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। লঘুচাপের প্রভাবে আশ্বিরেও টানা বৃষ্টি। এতে খুলনা, বাগেরহাট, পাবনা সহ বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। সড়ক, বাসাবাড়ি ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়ে মানুষ। উজানের ঢলে পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জে প্লাবিত চরাঞ্চল। কখনো হালকা, কখনো মাঝারি। বাগেরহাটে দুদিন ধরেই টানা এমন বৃষ্টি, জলাবদ্ধতা নিম্নাঞ্চলে। শহরের শালতলার মোড়, মিঠাপুকুর পাড়, সাধনার মোড় সহ বিভিন্ন এলাকায় জমে যায় বৃষ্টির পানি। প্লাবিত বিভিন্ন সড়ক, জলমগ্ন সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুরের বিভিন্ন এলাকাও। ব্যাহত যানবাহন চলাচল, স্থবিরতা নেমে আসে জনজীবনে। বৃষ্টিতে আমরা আটকে গেছিলাম, রাস্তাঘাট ডুবে গেছে। কষ্টের মধ্যে আমাদের এখন স্কুলে আসা লাগতেছে, যেহেতু সামনে পরীক্ষা। এখন বৃষ্টি জলাবদ্ধতায় ভোগান্তি খুলনা মহানগরীতে। জলমগ্ন হয়ে পড়ে রয়েল চত্বর, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, মৌলভীপাড়া সহ বেশ কিছু এলাকা। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও। একদম হাঁটু সমান পানি, তার মধ্যে থেকে আমরা বের হয়ে আসছি। বৃষ্টি হলে এরকম পানি ভরে যায়, অনেকের ঘর বাড়িতে পানি উঠে যায়। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, যে সিস্টেমটাই আসলে সঠিক হয়নি। পাবনা শহরেও একই চিত্র। আতাইকুলা সড়ক, রাধানগর, শালগাড়িয়া, পাথরতলা, লালপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। সড়কে জমে পানি। ঈশ্বরদীতে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 86.7 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। অল্প বৃষ্টি হলেই পানি চলে আসে এবং শোরুমে পানি চলে যাওয়ার মতো অবস্থা। মোটরসাইকেল নিয়ে যখন বের হচ্ছি, মোটরসাইকেলের সাইলেন্সের পাইপ ডুবে যাচ্ছে। আমরা প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও পৌরবাসী কিন্তু দীর্ঘদিন ধরেই এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছি না। টানা বৃষ্টির সাথে উজানের ঢলে বেড়েছে পদ্মার পানি।
এতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদী তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী দুর্লভপুর, মনাকষা, নিশিপাড়া, ভোগলাউড়ি সহ কয়েকটি এলাকা। ভারতের বন্যা পানি আসার কারণে হঠাৎ করে বন্যা আমাদের দেখা দিয়েছে। গরু বাছুর লিয়ে খুব ঝামেলাতে পড়েছি, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। টেস্ট ও টি-20 থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই টাইগারদের সাদা পোশাক তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন এই অলরাউন্ডার। কানপুরে দ্বিতীয় টেস্টের আগে প্রেস কনফারেন্সে এসব কথা বলেন সাকিব। জানান, টি-20 বিশ্বকাপে এরই মধ্যে এই ফরম্যাটের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে খেলে বিদায় জানাবেন ওয়ানডেকেও। তবে দেশে ফিরে শেষ টেস্টটা খেলার জন্য নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সাকিব। টেস্টে 70 ম্যাচ খেলে প্রায় 39 গড়ে 4,600 রান করেছেন সাকিব। বল হাতে প্রায় 32 গড়ে নিয়েছেন 242 উইকেট। এই টেস্ট এবং হোম সিরিজ আমি যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। কলেজ শিক্ষার্থী নাইমুর হত্যা মামলায় জামিন পেয়েছেন নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু। বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত সোমবার রাতে রিঙ্কুকে গ্রেফতার করে পুলিশ। পরে গুলশান থানায় দায়ের হওয়া ওই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলার এছাড়ে রিঙ্কুর নাম না থাকলেও পুলিশের আবেদনের প্রেক্ষিতে মামলাটিতে তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন মঙ্গলবার নির্মাতা রিঙ্কুকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। মামলার নথি অনুযায়ী গত 19 জুলাই বিকেলে প্রগতি সরণিতে শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ নেতা কর্মীরা হামলা ও গুলিতে গুলশান ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাইমুর রহমান সহ অনেকে আহত হন। তাদের বাড্ডার এএমজেড হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাইমুর। এ ঘটনায় পরে শেখ হাসিনা সহ 64 জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান। এবার ছাত্র দলের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের সাবেক এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির 66 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হলো আদালতে। মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানাকে তদন্ত নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় আরও 2টি মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 2022 সালের 27 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৎকালীন নবগঠিত সোহেল আরিফ কমিটির নেতারা উপাচার্যের সাথে দেখা করতে গেলে এই হামলার শিকার হন। এফ রহমান হলের সামনে ওই হামলায় আহত হন কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ অন্তত 15 জন। পরদিন মামলা করতে গেলে নেয়নি শাহবাগ থানা। এ ঘটনার প্রায় 2 বছর পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি আল নাহিয়ান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ 66 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন হামলার শিকার আরিফুল ইসলাম। তারা ক্যাম্পাসে সজ্জিত হয়ে তারা মহড়া দিচ্ছিল এবং তারা পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে আমাদের উপর হামলা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্রদল যেন সামান্যতম তাদের যে রাজনৈতিক অধিকার, তাদের যে গণতান্ত্রিক অধিকার, তাদের যে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অধিকার, সেই অধিকার ভোগ করতে যেন না পারে, সেজন্য এই হামলা চালানো হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি করে হত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগে আরও 2টি মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আশুলিয়া এলাকায় গুলিতে চোখ হারানো আবুল কালামের মামলায় শেখ হাসিনা সহ আসামি করা হয়েছে 61 জনকে। বাড্ডায় দুলাল সর্দার হত্যা মামলায় আসামি 45 জন। দুলাল সর্দার তাকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায় ওনার ভাই শরীফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলাটায় আজকে বিজ্ঞ আদালত এফআইআর হিসাবে গণনের আদেশ দিয়েছেন।
এদিকে রাজধানীর ধানমন্ডি থানায় 14 বছরের শিশু মোতালেব হত্যা মামলায় ডিএমপির সাবেক উপকমিশনার মশিউর রহমানের আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কিশোর আব্দুস মোতালিব মারা গিয়েছে, তো এখানে একটা হত্যা মামলা, এখন মারা গেছে, তার সুতাল রিপোর্ট হয়েছে, তার মেডিকেল রিপোর্ট হয়েছে, তার বাপ পিতা বাদী হয়ে তাকে বিরুদ্ধে মামলা করেছে, অতএব এগুলি তো কোনো গায়েবী মামলা না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার 2 সিটি সহ মোট 12টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। একই সঙ্গে জেলা পরিষদ সদস্য এবং পৌরসভা কাউন্সিলরদেরও অপসারণ করেছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। 12 সিটি কর্পোরেশন হল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে দেশের 323টি পৌরসভার কাউন্সিলর এবং 3টি পার্বত্য জেলা ছাড়া বাকি 61টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। এবার জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে 13 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের লিডার্স মঞ্চে শিক্ষার্থীদের সাথে ওঠা ওই তৃতীয় ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন তিনি ছিলেন অনুপ্রবেশকারী। আর ওই ব্যক্তি যমুনা নিউজকে জানিয়েছেন তিনি সিজিআই ফেলো হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন। চারপাশে থাকা অন্যদের কথায় মঞ্চে উঠে গেছেন। বিস্তারিত আকলাখুস জাফর রিপোর্টে। The leaders of the student movement are here and just will you see it? Stand up. ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ প্রোগ্রামে প্রধান উপদেষ্টা ডাকলেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের। মাহফুজ আলম সহ মঞ্চে গেলেন 3 জন। মাহফুজের সাথে নারী শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসি বিভাগে পড়াশোনা করছেন। প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ অধিবেশনে যাওয়া 59 জনের মধ্যে সেও একজন। প্রশ্নটা হচ্ছে এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে। তাকে কেউই চিনতে পারছে না। আন্দোলন যারা সমন্বয় করেছিল সেই কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে গতকালই আমার কথা হয়েছে, তারাও একই প্রশ্ন তুলেছেন, কে এই তৃতীয় ব্যক্তি। বিষয়টি মাহফুজ আলম তার একটি ফেসবুক পোস্টে পরিষ্কার করার চেষ্টা করেছেন, স্পষ্টীকরণ যেটিকে বলা হয়। গত রাতে আমরা এই পোস্টটি পাই, যেখানে এই ব্যক্তিকে মাহফুজ আলম অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি এই ব্যক্তিকে বলছেন অনুপ্রবেশকারী। আমরা পোস্টটি একটু পড়ে নিই, যেখানে মাহফুজ আলম বলছেন যে সেখানে প্রতিনিধি দলের সদস্য সহ আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। তিনি প্রতিনিধি দলের কারোর সাথে যোগাযোগ করেননি। স্যার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমাদের মঞ্চে ডাকলেন, তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন। মাহফুজ বলছেন মঞ্চে যাওয়ার সময় তাকে কোনোভাবে প্রতিরোধ করা যায়নি, কিছুটা সন্দেহ তার মধ্যেও ছিল। বিশ্বনেতা এবং গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন, কিছুটা অসহায়ও হয়ে পড়েছিলেন মাহফুজ। এমন একটা পরিস্থিতিতে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই জাগে, এমন এক মঞ্চে কোনো পরিচয় ছাড়া একজন ব্যক্তি কি করে উঠে যেতে পারলেন? আমরা খুঁজে দেখব এই তৃতীয় ব্যক্তির পরিচয়। অনলাইন প্ল্যাটফর্মে জানা গেল তার নাম জাহিন রোহান রাজিন। সে একজন তরুণ উদ্যোক্তা, নানা প্ল্যাটফর্মে অস্তিত্ব তার। নিজের প্রতিষ্ঠান হাইড্রোকিউ প্লাস ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপ কলে রাজিন যমুনা নিউজকে জানান তিনি অনুপ্রবেশকারী নন। মঞ্চে ওঠার পেছনের গল্পটাও বলেন। আমি গিয়েছিলাম অ্যাজ আ সিজিআই অলমনাই, আমি সিজিআই প্রোগ্রামের অলমনাই ছিলাম, ডক্টর ইউনুস ইউথ ফেলোশিপ, তারপর আমি আবার ইউনাইটেড নেশনস এর এসডিজি অনভয়। আমি তো স্টুডেন্ট লিডার হিসেবে যাইনি। স্টুডেন্ট লিডার্স বাংলাদেশি ইউথ বাংলাদেশি যখন বললো, তো আমি তো হচ্ছে অন্য কোনো দেশের মানুষ না। এখন আমি তো একজনই দেখলাম যে ওই রোতে ছিলাম, আমি পিছিয়ে তাকালাম কোনো বাংলাদেশি আছে নাকি। তো তখন আমি দাঁড়ায় আমি হাতে তালে দিচ্ছিলাম। আমাকে আমার যে কলিগরা পাশে তারা বললো যে তুমিও যে অ্যাকম্পানি করো তাদেরকে দিয়ে, তো আমি তাদের সাথে পিছিয়ে পিছিয়ে হেঁটে গেলাম। তীব্র সমালোচনার মুখে পরিবার সহ এখন বিপাকে এই রাজিন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। তিনি বলেন এবছরও নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রতি বছর 30,000-এর বেশি মণ্ডপে হয় দুর্গা উৎসব। এবারও নিরবিচ্ছিন্নভাবে পূজা উদযাপনের আশ্বাস দিয়েছেন পুলিশ প্রধান। দুপুরে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে এক সেমিনার শেষে তিনি বলেন, এবার সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ। এই উৎসবটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং এখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা তারা এটাকে একবারে পুরোপুরি নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় সাড়ম্বরে সেটি পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সেখানে পূর্ণ নিরাপত্তা দিবে। তবে আমরা নিরাপত্তার জন্য কোনো ছাড় দিতে চাই না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জুলাই আগস্টে থানায় গাড়ি পোড়ানো সহ দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পর্যায়ক্রমে এসব ক্ষতিপূরণে কাজ চলছে। আমাদের কার্যক্রম পুরোপুরি চালু আছে। পুলিশি কার্যক্রম মাঝখানে কিছুদিন আপনি জানেন যে সঙ্গত কারণে স্থবিরতা ছিল, কিন্তু এখন প্রতিটি জায়গায় পুলিশ ফোর্স পূর্ণদমে কাজ করছে। প্রতিটি জায়গায়, প্রতিটি জেলা, প্রতিটি থানা, প্রতিটি প্রত্যন্ত এলাকায়। বাংলাদেশের পর্যটন শিল্পকে টেকসই করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে সহায়তার আহ্বান জানান আইজিপি। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাত দুষ্ট চক্রে আটকা। এ অবস্থা থেকে মুক্তি পেতে গেল 15 বছরে এ খাতে হওয়া চুক্তিগুলো পর্যালোচনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আওয়ামী লীগ আমলে প্রণীত মহাপরিকল্পনায় তুলনামূলক সস্তা ও পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি কিংবা দেশীয় গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দেয়া হয়নি। বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আপগ্রেড করার পরামর্শও দেন তারা। জ্বালানি খাতে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ জেটনেট বিডির আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে এই আলোচনা। খাত সংশ্লিষ্ট 70টির বেশি নাগরিক সংগঠন, উন্নয়ন সংস্থা ও পেশাজীবীদের নিয়ে গঠিত এই প্ল্যাটফর্ম জ্বালানি খাতে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি পরিবেশ ও সম্পদের সুরক্ষার লক্ষ্যে কাজ করবে এই নাগরিক নেটওয়ার্ক। কমিউনিটির এনার্জি নিডটা কি, তারা কি চাচ্ছে, সো এখানে তারা পার্টিসিপেট করতে পারবে। এরই মধ্যে 14 দফা দাবি চূড়ান্ত করেছেন তারা। এ নিয়ে দ্রুতই কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকদের সাথে। যে স্কিমটা আছে 1000 কোটি টাকা ফর এক্সাম্পল। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান সংকট নিয়ে কথা বলেন বক্তারা। উচ্চ মূল্যের জ্বালানি কিনে সেই জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সেটির সঙ্গে আবার জ্বালানি কিনতে না পারার কারণে আবার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, সেটির জন্য আবার সরকারকে ভর্তুকি করতে হচ্ছে। আবার জ্বালানি যেহেতু কেনা যাচ্ছে না পর্যাপ্ত, যতটুকু কেনা যাচ্ছে তার জন্য আবার ঋণ করা হচ্ছে। আসে দীর্ঘদিন ধরে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার না করার প্রসঙ্গ, আর তার পরিণতিও যে ভয়ঙ্কর তাও মনে করিয়ে দেন বিশেষজ্ঞরা। কয়লাতে এই পর্যন্ত আমাদের যতগুলা অর্ডার দেওয়া হয়েছে পার মেগাওয়াটে 26 কোটি টাকা, 29 কোটি টাকা। সে গ্যাসেও দেখতেছি সেটাও প্রায় 15-16 কোটি টাকা পার মেগাওয়াটে। তো সেখানে সোলারে তো 7, 8, 9, 10-এর ভিতরে আমরা থাকছি। 50 থেকে 60% বায়ু দূষণের পিছনে এই ফসিল ফুয়েল দায়ী। দেশীয় গ্যাস অনুসন্ধানে অবহেলা ও বিদ্যুতের গ্রিড আধুনিক না করারও সমালোচনা ছিল এ আয়োজনে। গ্যাস এক্সপ্লোরেশনকে নেগলেক্ট করেছি, আমরা এলএনজি ইম্পোর্টে চলে গেছি। রিনিউয়েবল এনার্জিকেও আমরা টোটালি নেগলেক্ট করেছি। 2010 এবং 2016 পিএসএমপি যেটা ছিল, যে দুটোর ভিত্তিতে আমাদের বর্তমানে যে অবস্থা, সেই দুটোর একটিতেও রিনিউয়েবল বলতে কোনো কিছু ছিলই না। মডার্ন গ্রিড যেটা বলতে বুঝি আমরা, সেটা কিন্তু না। PGCB is saying that they can accommodate maximum of 4000 megawatt renewable energy. জেটনেট বিডি প্রতিষ্ঠার মাধ্যমে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের পথে এগিয়ে যাওয়া সম্ভব বলে বিশ্বাস করেন উদ্যোক্তারা। আইডেন্টিফাই করেন, সেইখানে গিয়ে আপনারা সেই সমাধানটা দেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা। প্রতিদিনই জ্বর সহ নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। বুধবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেছে 138 জন, আক্রান্ত 850-র বেশি। আশঙ্কা, টানা বৃষ্টির সাথে ভ্যাপসা গরমে বাড়বে ডেঙ্গুর প্রকোপ। তাই দ্রুত মশক নিধন কার্যক্রম বৃদ্ধির তাগিদ সাধারণ নাগরিকদের। বিশেষজ্ঞদের মত, প্রয়োজন ব্যক্তিগত সতর্কতাও।
মুষলধারে বৃষ্টির কারণে এই জলজট, নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বদ্ধ পানিতে বংশবিস্তার ঘটাচ্ছে এডিস মশা। তাই সারা দেশে দিন দিন ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীর হাসপাতালগুলোতে এখন সারি সারি ডেঙ্গু রোগী, কারো তীব্র জ্বর, কারো শরীরে অন্যান্য লক্ষণ। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাও নেহাত কম নয়। জ্বর ছিল, শরীরে র্যাশ উঠে গেছিল, তারপর ঠান্ডাও ছিল, জ্বর থেমে থেমে চলে আসতো। আবার প্রচুর জ্বর ছিল, বমি ছিল, আর গা হাত পা ব্যথা, পেটে ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা ছিল, হাত পা কামড়াইতো, চাবাইতো, অস্থিরতার একটা ভাব লাগতো। এই জায়গায় ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পর থেকে স্যালাইন দিছে, তারপর থেকে আস্তে আস্তে এখন সুস্থ আছি একটু। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় ডেঙ্গুর নানা লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন 23 রোগী, মারা গিয়েছেন 1 জন রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন ডেঙ্গু নিয়ে গড়ে 30 জন রোগী ভর্তি হচ্ছে এই হাসপাতালে। আগে দেখতাম প্রাইমারি সিমটমসগুলি, যে জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, এই সিমটমসগুলি একটু চেঞ্জ হয়েছে। সাধারণত অক্টোবর পর্যন্ত আমরা পিক সিজন ধরে থাকি, আর বর্তমানে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে একটা জলাবদ্ধতার পরিবেশ তৈরি হচ্ছে এবং মশা বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হচ্ছে এটা। কাজে মশা বৃদ্ধি পেলে অবশ্যই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে। রোগীর চাপ সামলাতে এখনই হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত না করা গেলে বা সতর্কতা বাড়ানো না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আশঙ্কা বিশেষজ্ঞদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উত্তরার কিংফিশার রেস্টুরেন্ট থেকে উদ্ধার করা হয়েছে 2.5 কোটি টাকার অবৈধ মদ ও বিয়ার। রেস্টুরেন্টের রান্নাঘরের মেঝের নিচ এবং সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় এসব অবৈধ মদ। অভিযানে গ্রেফতার করা হয় কিংফিশারের 2 জন কর্মচারীকে, পালিয়ে যান আরেকজন। থরে থরে সাজানো বিদেশি মদ আর বিয়ার, একদিকে খোলা কাচের বোতলের ছড়াছড়ি, অবৈধ মদ ভর্তি কার্টনের সংখ্যাও কম নয়। রাজধানীর উত্তরার কিংফিশার রেস্টুরেন্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এসব অবৈধ মদ ও বিয়ার জব্দ করা হয়। অভিযান শুরু হয় রাত 8টার দিকে। একই ভবনে রয়েছে লেক ভিউ বার। বারে মদ বিক্রির অনুমোদন থাকলেও কিংফিশার রেস্টুরেন্টের তা ছিল না। বিভিন্ন ব্র্যান্ডের 1208 বোতল মদ আর 854 ক্যান বিয়ার, অর্থের মূল্যমানে যা প্রায় 2.5 কোটি টাকা। আমরা সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে আসছি। আমরা এবার কঠোর অবস্থানে আছি। এখানে যে আমরা মাদকদ্রব্য পেয়েছি অবৈধ, এগুলা আমাদের দৃষ্টিতে আমরা এখনও কোনো কাগজপত্র হাতে পাইনি। এই জন্য আমাদের আইনের যে সর্বোচ্চ শাস্তি আছে সেটি আমাদের আদালতের মধ্যে প্রয়োগ হবে। অভিযানে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ মাদকের প্রসার ঠেকাতে এমন অভিযান আরও চলবে বলে জানায় কর্তৃপক্ষ। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সেন্ট মার্টিন দ্বীপে যেতে নিবন্ধন করতে হবে পর্যটকদের, দিতে হবে ফি। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে কিছুই বলেনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নিবন্ধন ও ফি নির্ধারণের কাজটি বাস্তবায়ন করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস পালন নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। বঙ্গোপসাগরের ভেতরে 8 কিলোমিটার আয়তনের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। বছরে কয়েক লাখের মতো পর্যটক বেড়াতে যান সেখানে। বেশি হয় যেটা তার ধারণ ক্ষমতার চেয়েও বাইরে, এই বিষয়গুলো পর্যালোচনা করে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি গাইডলাইন তৈরি করে। ফি দিয়ে যেতে হবে। এই দায়িত্বটা কিন্তু আমাদের মন্ত্রণালয়ের না, গাইডলাইনে আছে, এটা দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসনের, কিন্তু এটা চূড়ান্ত হয় নাই। আমরা এই সম্পর্কে কোনো বক্তব্য রাখি নাই। বিগত সরকারের আমলে পরিবেশ ও বন মন্ত্রণালয় গাইডলাইন তৈরি করে বলেছে নিবন্ধন করে দ্বীপটিতে ভ্রমণে যেতে হবে, গুনতে হবে টাকা, বলা আছে প্লাস্টিক নিষিদ্ধের কথাও। দেশের মোট জিডিপির 3.02% আসে এ শিল্প থেকে। ধীর গতিতে হলেও বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতি হচ্ছে। বিশ্ব পর্যটন দিবস পালনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে সচিব জানান এ খাতের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। কোঅর্ডিনেশন প্রত্যেকদিনই কিন্তু আমরা মিটিং করছি, কথা বলছি এদের সাথে, ইভেন মেইনটেনেন্স অপারেশন নিয়েও আমরা কথা বলছি। তো সমস্ত কিছু করতে হয়তো 6 মাস। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান থার্ড টার্মিনাল কবে চালু হবে, শাহজালাল বিমানবন্দরের নাম কি বদল হচ্ছে। নাম পরিবর্তনের ব্যাপারে আমাদের কাছে এই মুহূর্তে এই ধরনের কোনো সংবাদ নেই।
পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয়নি, তাই আরও একটি স্বাধীনতার প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় যোগ দেন তিনি। বলেন, একটি দুঃশাসনের ধূম্রজাল থেকে বেরিয়ে আলোর পথ পেয়েছে দেশ, তবে দেশ এখনও পুরোপুরি স্বাধীন হয়নি উল্লেখ করে তাহের বলেন, এজন্য আরও একটি স্বাধীনতার প্রস্তুতি নিতে হবে। এ সময় তিনি রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়াহ আইনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন। আমরা একটা দুঃশাসন দুর্মজাল থেকে মাত্র একটুখানি ছিঁড়ে সামান্য আলো রাখাকে আমরা প্রত্যক্ষ করছি। আমাদেরকে আরেকটি স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। ক্রসফায়ারে শিবির নেতাদের হত্যা করা হতো, সে কারণেই নিজ পরিচয় গোপন রেখেছিলেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক SM ফরহাদ। সংবাদ সম্মেলনে বলেছেন, পরিচয় প্রকাশ পাওয়ার পর ইতিবাচক সাড়াই পাচ্ছেন তিনি। ফরহাদ আরও বলেন, ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে তিনি কখনোই যুক্ত ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতির নাম সামনে আসার পর সাধারণ সম্পাদক SM ফরহাদের পরিচয় পাওয়া যায়। জানা যায়, ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের 2022 সালের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেলের ছাত্রলীগের পদে থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানান আলোচনা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে TSC-তে সংবাদ সম্মেলনে আসেন SM ফরহাদ। দাবি করেন, ক্রসফায়ারে শিবির নেতাদের হত্যা করা হতো বলেই পরিচয় গোপন রেখেছিলেন। আগের জেনারেশন পার 5-7 কমিটিকে দিনের পর দিন ক্রসফায়ার করে হত্যা করা হবে, আর পরের কোনো ছোট ভাই সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না, তখন তাকে কোয়েশ্চেন করবেন যে আপনারা গোপন ছিলেন কেন। আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরও বেশি জুলুম করা। ফরহাদ বলেন, ছাত্র জনতার আন্দোলনে সব দলেরই অংশগ্রহণ ছিল। পরিচয় জানাজানি হওয়ার পর পাচ্ছেন পজিটিভ ফিডব্যাক। আমাদের অ্যানাউন্সমেন্টের পরে, আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে, কারণ আমি তো তাদের সাথেই ছিলাম, আমি তাদের সাথেই হলে ছিলাম। আমার ব্যক্তিত্ব, আমার আচরণ দীর্ঘ 5 বছর খুঁটে যারা অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছে, তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নাই, তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে। খুব শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলেও জানান তিনি। ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার অথরিটি ছাত্র শিবিরের নিজের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তিতে এ বছরও থাকছে লটারি পদ্ধতি, তবে আগামী বছর থেকে এ পদ্ধতি বদলের চিন্তা করা হতে পারে। এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খ.ম. কবিরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠকে তিনি এই সিদ্ধান্ত নেন। তিনি জানান, আগামী রোববার উপদেষ্টার সাথে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তারা মত দেন, লটারি পদ্ধতিতে অন্যায্য হস্তক্ষেপের কোনো খবর মেলেনি। এ সময় অতিরিক্ত সচিব বলেন, তদারকি বাড়াতে হবে। গত 4 বছর ধরে লটারি পদ্ধতি চলছে এবং এ নিয়ে তেমন কোনো অভিযোগ আসেনি। লটারি বাদ দিলে ভর্তি নিয়ে আবার তদবির শুরু হয় কিনা সেটিও ভেবে দেখা হবে বলে জানান অতিরিক্ত সচিব। সারা দেশে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে লটারি পদ্ধতি অনুসরণ করা হবে এ বছরের ডিসেম্বরের শেষে। 21 থেকে 21, 22, 23, 24 উপদেষ্টা মহোদয়ের সাথে আলাপ করেছি কয়েকদিন আগে, এবং সেটা হলো যে আমরা লটারিতে উনি একমত হয়েছেন। এই বছরের জন্য আমরা এটা করতে পারছি না, এটুকু। এরপরে আমরা ভাববো। এই প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে অন্য কোনো সলিউশন করা যায় কিনা সেটাও চিন্তা করা যেতে পারে। এখানে সারা দেশেই যেহেতু এই প্রক্রিয়া চলবে, আমার মনে হয় যে লটারিটার ব্যাপারে ম্যানিপুলেশনের অভিযোগ যেন আমাদের না আসে, সে ব্যাপারে আমাদের আর সচেতন থাকতে হবে। পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শরীয়তপুরে 5 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে একটি ড্রেজার। বৃহস্পতিবার বিকেলে জাজিরার কুন্ডের চর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই সময় অবৈধভাবে বালু তোলায় রফিক ফরাজি নামে এক ব্যক্তির ড্রেজার জব্দ করা হয়। পাশাপাশি 5 জনকে 2 মাস করে কারাদণ্ড দেয় আদালত। এ সময় সহকারী ভূমি কমিশনার জানান,
দীর্ঘদিন ধরে পদ্মার বিভিন্ন অংশে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। তাদের রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রাজধানী ঢাকার মিরপুরে মিষ্টি জাতীয় খাদ্যপণ্যের জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের ৬ষ্ঠ ব্রাঞ্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ফিতা কেটে সুইট নেশনের ৬ষ্ঠ ব্রাঞ্চের উদ্বোধন করেন এম জুবায়ের সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকিন জুবায়ের। নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করে সুইট নেশন। বুধবার নতুন শাখা উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জে ৩টি করে সুইট নেশনের মোট ৬টি ব্রাঞ্চ উদ্বোধন করা হলো। মিরপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইট নেশনের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাত এবং আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক সহ আরও অনেকে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ করার জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছে ৪০০-র বেশি কোম্পানি কর্তৃপক্ষ। বুধবার প্রায় ১০০টি কোম্পানির মালিকদের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। কনস্ট্রাকশন, প্ল্যান্টেশন, ম্যানুফ্যাকচার সহ বিভিন্ন ধরনের কাজে বিদেশি কর্মীদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল মালয়েশিয়া। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই দেশটির অভিবাসী বৈধকরণ ও নিবন্ধন কর্মসূচি বন্ধ করে দিয়েছে দেশটির প্রশাসন। এতে ঝুঁকির মুখে পড়েছে দেশটিতে বসবাসরত কমপক্ষে ৫,০০০ অভিবাসী। সমস্যা সমাধানে নিবন্ধন ও বৈধকরণ কর্মসূচি পুনরায় চালু করার দাবি জানিয়েছে মালয়েশিয়ার বহু নিয়োগকারী প্রতিষ্ঠানের মালিক সমিতি। সে লক্ষ্যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তেল ও গ্যাস শিল্প মেলা। ৩ দিনব্যাপী এ মেলায় অংশ নিয়েছে কমপক্ষে ৭০টি দেশ। বুধবার মেলার উদ্বোধন করে মালয়েশিয়ার অর্থমন্ত্রী ওয়াইবি তুয়ান মোহাম্মদ রাফিজি রামলি পাওয়ার প্রগ্রেস টুয়ার্ডস এ সাস্টেনেবল এনার্জি ল্যান্ডস্কেপ লক্ষ্য নিয়ে এই মেলাটি আয়োজন করেছে ইনফর্মা মার্কেটস। মেলায় ২৮,০০০-এরও বেশি অংশগ্রহণকারীদের আয়োজনে চলবে ওজিএ ২০২৪ উদ্ভাবনী প্রযুক্তির বিস্তৃত প্রদর্শনী। পাশাপাশি রয়েছে নেটওয়ার্কিংয়ের বিস্তৃত সুযোগ। ডিকার্বনাইজেশন হ্রাসে আলোচনা সভার আয়োজন করবে কনফারেন্স ট্র্যাক এবং বিভিন্ন ফোরাম। প্রদর্শনী সংস্থাগুলোর মধ্যে AHF এনার্জি, CR3, এমারসন, এনভিরোস, SM, গোফোর্থ ইত্যাদি বিভিন্ন সংস্থার অংশগ্রহণে আগামী শুক্রবার পর্যন্ত চলবে মেলাটি। ইতালির জেনোয়ায় আল হেরা একাডেমি স্কুল ও মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দের পাশাপাশি দেশটির সামাজিক, রাজনৈতিক ও জেনোয়া বাংলাদেশ কমিউনিটির বহু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিন্টু মোড়ল ও আমানুল্লাহ রাজের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি ছিলেন আলহেরা একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মখরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি জেনোয়া ইতালির সভাপতি সুজন ঢালি। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রব তপাদার। এছাড়াও উপস্থিত ছিলেন নয়ন ভূঁইয়া, মুকুল সর্দার, রানা হাওলাদার, জুয়েল রানা সহ আরও অনেকে। প্রতিযোগিতায় বিজয়ী সকল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের উপহার সামগ্রী প্রদান করা হয়। কক্সবাজারে ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্ঝর হত্যার নেপথ্যে কারা জানতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ঢাকা সেনানিবাসে সেনা সদর দফতরের পাশে মাল্টিপারপাস হলে পরিবারের সাথে দেখা করে একথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের কঠিন শাস্তি নিশ্চিত করা হবে। রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হবে তানজিম সারোয়ারকে। পরিবারের দাবি, কোনো টাকা পয়সা নয়, তানজিমের স্মৃতি সংরক্ষণে উদ্যোগী হোক সরকার। বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্ঝর। ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছিলেন তিনি। লেখাপড়ার পাশাপাশি কর্মক্ষেত্র রেখেছেন প্রতিভার স্বাক্ষর। পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে প্রাণ হারানো এই সেনা কর্মকর্তা হয়ে ওঠেন দেশপ্রেমিক তারুণ্যের প্রতীক। তার প্রতি সকলেই আমরা শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি এবং সামনের দিনগুলোতে আমরা এই তানজিম সারোয়ারকে স্মরণ করব এবং তিনি আমাদের দেশের জন্য, তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি আজকে এসেছি, তার পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং কিভাবে রাষ্ট্রীয় সম্মাননা আমরা তাকে দিব। বৃহস্পতিবার বিকেলে তানজিমের পরিবারের সঙ্গে দেখা করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শোকে স্তব্ধ পরিবারকে সান্ত্বনা দেন তিনি। অঙ্গীকার করেন পাশে থাকার। বড় অনেক বড় কিছু করবে, এটা চেয়েছিল না,
তোমাকে কিন্তু সেটা পূরণ করতে হবে। এত অল্প বয়সে এভাবে সন্তানের প্রাণ যাবে ভাবতেও পারেননি তার বাবা সারোয়ার জাহান দেলোয়ার। কোনো আর্থিক সহায়তা নয়, নির্ঝরের দেশপ্রেম আর আত্মহতির স্মৃতি রক্ষার উদ্যোগ নেয়ার দাবি পরিবারের। তার যে কতগুলা মেডেল আছে আমার ঘরে তা আমি নিজেও বলতে পারবো না, অগণিত। ক্যাডেট কলেজের থেকে কত যে বাস্কেটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে তার কোনো হিসাব নাই। রাষ্ট্রের কাছে একটা আবেদন শুধু যে আমার ছেলের স্মৃতিটা যেন থাকে। তথ্য উপদেষ্টা বলেন, তদন্ত করা হচ্ছে ঘটনার নেপথ্যে কারা আছে তা জানতে। কঠিন শাস্তি নিশ্চিত করা হবে নির্ঝর হত্যাকাণ্ডে জড়িতদের। পুরো বিষয়টা আমরা তদন্তের জন্য বলেছি যে আসলে বিষয়টা ঘটনাটার পিছনে আরও কোনো পরিকল্পনা আছে কিনা। তবে এর পিছনে যেই থাকুক না কেন, যারাই থাকুক না কেন, এই ঘটনার অবশ্যই বিচার হবে এবং পুরো দেশে আসলে এই যে অবৈধ অস্ত্রগুলা রয়েছে এই অবৈধগুলা দ্রুত সময়ের মধ্যেই পুনরুদ্ধার হবে। সোমবার শেষ রাতে কক্সবাজারের ডুলা হাজারায় ডাকাতদের ছুরিকাঘাতে মৃত্যু হয় নির্ঝরের। এই ঘটনায় এরই মধ্যে 6 জনকে আটক করা হয়েছে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।